So welcome students, you are watching my channel A Journey with Physics. So আজকের সেশন যেটা হবে সেটা হচ্ছে ক্লাস 11 এর ভেক্টরের এমসিকিউ হবে। এমসিকিউর উপরে দুটো কি তিনটে ক্লাস হয়েছে, আজকের এমসিকিউর পালা হবে ফ্রম ছায়া বুক এবং এমসিকিউ যেটা শুরু হবে সেটা আমাদের এমসিকিউ 36 থেকে হবে। সো অনেক রিকোয়েস্ট এসছে সেই এমসিকিউ গুলো করিয়ে দেওয়ার জন্য, তো আজকের সেই রিকোয়েস্ট পূরণ করার পালা। সো এমসিকিউ 36 থেকে। আর হ্যাঁ, কৌশিক চক্রবর্তী যে অলওয়েজ আমাকে বলে স্যার ভেক্টর এই অঙ্ক, নিউটনস ল এর ওই অঙ্কগুলো করিয়ে দিতে। সো কৌশিক, আই উইল সে যে তোমার রিকোয়েস্ট আমি রাখবো, তো একটু সময় লাগছে, যাই হোক অঙ্কগুলো করে দেবো। ওকে, ঠিকঠাক। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের যেটা ফার্স্ট প্রশ্ন আছে দেখো, এমসিকিউ 36। এমসিকিউ 36 এ আছে যে x ইকুয়ালস টু 36। এমসিকিউ 36 এ x ইকুয়ালস টু 36t এন্ড y ইকুয়ালস টু বলে দিয়েছে দেখো, সেটা হচ্ছে 2 ইনটু আই থিংক না 2y that is of 98t 96t minus 9.8 96t minus 9.8 t square 9.8 t square। আমাদের প্রশ্ন জানতে চেয়েছে দেখো যে প্রাষ্টিক প্রক্ষেপ কোণ কত। ঠিক আছে, এইটা তোমাদের করে দেওয়া তো আছেই, তো তবুও আমি একটু করিয়ে দিতে চাই বিকজ কিছু বোঝার আছে অঙ্কটা। হ্যাঁ, কিছু বোঝার আছে। সো এমসিকিউ 36 কিছু বোঝার আছে, যাই হোক সেই জন্য করিয়ে দিতে চাই। তো জাস্ট সেটা শুরু করার আগে আমি ইকুয়েশনটাকে আরেকটু সিম্পলিফাই করে নিই। দেখো y ইকুয়ালস টু 2 দিয়ে এটাকে ভাগ করে দাও 48t আর 90 এইটাকে 44.9 t স্কয়ার তোমরা লিখে দিতেই পারো। এবারে বোঝাটা কোথায় আছে দেখে নাও। ঠিক আছে, যে তোমরা প্রাস সম্পর্কে নিশ্চয়ই জানো অনেক কিছু। তো প্রাসে আমরা জানি যে যদি কোনো একটা ফুটবলে কিক করি বা কোনো হচ্ছে কি যারা সিওসি খেলে, মোটার যখন পড়ে মোটার থেকে বোন তখন এরকম গিয়ে পড়ে। তো যাই হোক, সিওসি ফ্যান, তো যাই হোক সেখানে হচ্ছে কি প্রাসের গতি লক্ষ্য করা যায়। রোহিত শর্মা চক্কা মারছে, সেখানেও প্রাসের গতি লক্ষ্য করা যায়। ঠিক, তাহলে প্রাস হচ্ছে এরকম টাইপের হয় কিছু। তো সেটা তুমি যদি এরকম ভাবে তার দ্রুতি বা ইনিশিয়াল ভেলোসিটি এরকম থাকে, তাহলে এইটাকে বলা হয় প্রক্ষেপ কোণ, যেটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করি, তাই তো? এইটা হলো প্রক্ষেপ কোণ, আর এইটা হলো প্রাসের গতিপথ। ঠিক, আর এইটা হলো আমাদের প্রাসের ইনিশিয়াল ভেলোসিটির ডিরেকশন, ইনিশিয়াল ভেলোসিটি। এবং ইনিশিয়াল ভেলোসিটিটা আমরা কখন ধরি না, ইনিশিয়াল ভেলোসিটিটা ধরি এট t ইকুয়ালস টু 0 তে। কখন ধরি? এট t ইকুয়ালস টু 0 তে। তাহলে তুমি t ইকুয়ালস টু 0 তে তুমি যদি মোটামুটি ভাবো এইখানটায় তুমি একটা স্ট্রেট লাইন করতে পেরেছো, ঠিক আছে, স্ট্রেট লাইন করতে পেরেছো, এবং সেইখান থেকে তুমি যদি এটা ভাবো এখানে একটা লম্ব টেনেছো, তাহলে তুমি এইরকম একটা ফিগার দেখতে পাচ্ছ। এই 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 এবং এই কোণটা হলো আলফা। ঠিক আছে, আর এইটাই হলো আমাদের ভেলোসিটির ডিরেকশন, এটা হলো আমাদের ভেলোসিটি। তাই t ইকুয়ালস টু 0 তেই আমাদের কিন্তু এই ট্রায়াঙ্গেলটা পসিবল। t ইকুয়ালস টু 0 তেই এই ট্রায়াঙ্গেলটা পসিবল, আদারওয়াইজ না। ঠিক, কারণ এই স্পর্শকটা, এটা তো স্পর্শক, এবং স্পর্শকটা দেখো গতিপথের সঙ্গে এটা স্পর্শকটা এইভাবে আছে। তাই তুমি যদি খুব তাৎক্ষণিক সময় ভাবো, দ্যাট ইজ t ইকুয়ালস টু 0 সময়, সেই সময়ে আমরা কিন্তু এইটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল হিসেবে কনসিডার করতে পারো, এইটাকে ইনিশিয়াল ভেলোসিটি ইউর সাথে কনসিডার করতে পারো, আর এটা তুমি একটা সমকোণী ত্রিভুজ হিসাবে তুমি কনসিডার করতে পারো, আর এটাকে আলফা বলেছে। ঠিক আছে, আমাকে যেটা বার করতে বলেছে এই প্রক্ষেপ কোণটা কত, অর্থাৎ আলফাটা কত, এটাই বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করব দেখো, আমরা তোমরা জানো মোটামুটি এরকম যদি ভেলোসিটিতে ছোড়া হয় তাহলে তার দুটো উপাংশ ভেঙে যায়। একটা হলো y অক্ষে উপাংশ থাকে যাকে বলা ইউ সাইন আলফা, আর x অক্ষের একটা উপাংশ থাকে যাকে বলা হয় ইউ কস আলফা। ঠিক আছে,
তাহলে আমাদের x ইকুয়ালস টু 36t আর y ইকুয়ালস টু এরকম একটা কিছু বলে দিয়েছে। তার মানে t ইকুয়ালস টু সময়ে কণাটার x এর অবস্থান আর y এর অবস্থান কত সেটা আমাদের বলে দিয়েছে, সেটা হলো এইটা দিয়ে। ঠিক, তো তুমি যদি এটাকে টাইম ডেরিভেটিভ করো তাহলে dx dt, তাহলে কি পাবে? vx পাবে। dx dt পেলে vx পাবে, অর্থাৎ x অক্ষের অভিমুখের বেগ পাবে। তার মানে এটাকে তুমি 36 লিখতে পারো, 36 লিখতে পারো। এবার এটাকে যদি তুমি y টাকে যদি আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে dy dt তুমি এটাকে কি লিখতে পারো? দেখো 48 মাইনাস 4.9 ইন্টু 2, যারা ডিফারেন্সিয়েট জানো তাহলে 4.9 into 2 that is of 9.8 into t, that is t তে 2 থেকে 1 পাওয়ার বাদ যাবে, যেগুলো আমরা 1D মোশনে আমি যখন ডিফারেন্সিয়েশন শিখিয়েছিলাম তখন নিয়মগুলো শিখিয়েছিলাম। যাদের নিয়মে অসুবিধা আছে তারা গো ব্যাক টু 1D মোশনস প্লেলিস্ট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? সেখানে ডিফারেন্সিয়েশন শেখানো হয়েছে। তো যাই হোক, ডিওয়াই ডিটি আমাদের এটা এসছে। এবারে খুব ভালো লক্ষ্য করো, তাহলে ট্রায়াঙ্গেলটা, তাহলে এইটা তো আমাদের এক্স অক্ষ, তাহলে এই এক্স অক্ষের এদিকে বেগ, তাহলে এটাকে আমরা ভিএক্স বলতে পারবো। আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ, দ্যাট ইজ এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, লম্বটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিস, তাহলে এটাকে আমরা বলতে পারবো ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের অভিমুখে যে বেগটা থাকবে তাকে আমরা বলবো ভিওয়াই। আর ট্রায়াঙ্গেলটা কখন কনসিডার করা হয়েছে? এট টি ইকুয়ালস টু 0 তে। তাহলে দেখো এই ভিএক্স এর মধ্যে টি ইকুয়ালস টু 0 বসানোর কোনো চান্স নেই, কিন্তু ডিওয়াই ডিটি তে টি 0 বসানোর চান্স আছে। তাহলে ডিওয়াই ডিটিটা টি ইকুয়ালস টু 0 তে কত হয় সেটা বের করে নাও, তবেই তো তুমি এই ট্রায়াঙ্গেলটাকে স্যাটিসফাই করতে পারবে, আর সেখানে তুমি ভিওয়াইটাকে ইন্ট্রোডিউস করতে পারবে বা বসাতে পারবে। বিকজ ডিওয়াই ডিটিটাকে তুমি ভিওয়াই বলতে পারো। তাহলে এখানটা দেখো t0 বসাও, তাহলে তুমি t0 বসালে 48 পাচ্ছ, আর dx dt vx ইকুয়ালস টু 36 পেয়েছো। ঠিক, তাহলে দেখো আমাদের সাইন দ্বারা বার করা আছে, তাই না? প্রক্ষেপণ সাইন দ্বারা বার করা আছে। তাহলে তুমি ভিওয়াই অর্থাৎ লম্বটা পেয়ে গেছো 48, আর ভূমি যেটা vx সেটাকে পেয়ে গেছো 36, ঠিক আছে? তাহলে আমাদের অতিভুজ কত আসবে? না, অতিভুজটা আসবে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিকঠাক? তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আসবে। তাহলে লম্ব যেটা পেতে পারো বা অতিভুজ যেটা পেতে পারো, তাহলে অতিভুজ সমান লম্ব স্কোয়ার, দ্যাট ইজ অফ vx স্কোয়ার প্লাস অফ vy স্কোয়ার। তাহলে vx কত? 36, আর vy কত? 48। এই দুটো জিনিসের স্কোয়ার করা আছে, তার এটা করা আছে। তাহলে অতিভুজটা বার করো। বার করে কি করতে পারি দেখো, এখানটায় এখান থেকে করছি দেখো, এখানটায় এখান থেকে যেটা করতে পারো 36 এর স্কোয়ার করবে, 48 এর স্কোয়ার করবে, যোগ করবে। সেই সব না করার থেকে তুমি 36 টাকে লিখতে পারো 12 ইন্টু 3 তার হোল স্কোয়ার, 48 টাকে লিখবে 12 ইন্টু 4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে একটা 12 স্কোয়ার, এখানে একটা 12 স্কোয়ার পাচ্ছি। তাহলে সেই 12 স্কোয়ারটা বাইরে চলে এসছে, ঠিক আছে? তাহলে রুট 12। তাহলে রুটের ভেতরে দেখো এখানে একটা 12 ইন্টু 3 দ্যাট ইজ অফ 3 স্কোয়ার পাবে, আর এখানে একটা 4 পাবে, তাহলে দ্যাট ইজ অফ 4 স্কোয়ার পাবে। তাহলে তুমি পেলে রুট 5, তার মানে 60, ঠিক আছে? তাহলে অতিভুজটা এসছে 60, ঠিকঠাক? তাহলে তুমি এখান থেকে দেখো, এবার এখানে করছি, আমাদের আলফা অ্যাঙ্গেলটা দরকার। তাহলে সাইন আলফা লেখো। সাইন আলফা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে কোনটা? ভিওয়াই। আর অতিভুজটাকে তুমি কিছু একটা বলো, অতিভুজটাকে তুমি বলো ধরো জেড, জেড বলো। তাহলে ভিওয়াই বাই জেড। তাহলে ভিওয়াই কত? না, ভিওয়াই আমাদের এসেছিল দেখো 48, আর এটা হচ্ছে 60। তাহলে 48 বাই 60 দ্যাট ইজ অফ 4/5। তাহলে আলফা এসে গেল সাইন ইনভার্স অফ 4/5। এটা তোমাদের অ্যান্সার। তাহলে আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 4/5, এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে?
কারণ এই অঙ্কটা হচ্ছে করে দেওয়া ছিল, তবুও আমরা করলাম একটাই কারণে, কারণ আমরা এটাকে বুঝবো যে এই ট্রায়াঙ্গেলটা তখনই কনসিডার করতে পারবো যদি t ইকুয়ালস টু 0-তে হয়, অর্থাৎ তাৎক্ষণিক সময়ে, ঠিক, অর্থাৎ একদম ছোড়ার সময়, সেই প্রক্ষেপ মুহূর্তে আমরা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করতে পারবো। আর সেই ট্রায়াঙ্গেল কনসিডারেশন থেকেই আমরা হচ্ছে এই পদ্ধতিতে অবলম্বন করে আলফা কোণটা বার করতে পারবো, আর তাছাড়া কোনো উপায় নেই। ওকে, সেই জন্য t ইকুয়ালস টু 0 কন্ডিশনে এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করা, আর সেই জন্যই আমাকে বল। ওকে, ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 37। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলে দিয়েছে অনুভূমিকের সঙ্গে একটা 45 ডিগ্রি মাইনাস থিটা আর একটা 45 ডিগ্রি প্লাস থিটা কোণে উৎক্ষেপ করা হয়েছে দুটি প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত কত। তাহলে দুটো প্রাস আছে, একটাকে ছোড়া হয়েছে 40 ডিগ্রি প্লাস থিটাতে, আর একটা মানে 45 প্লাস থিটা, আর একটা 45 মাইনাস থিটাতে। তো দুটো ক্ষেত্রে প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত কত, আর সেটা আবার অনুভূমিকের সাথে কোণ বলে দিয়েছে, তাই না? তো এটাকে ধরো এই দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ 45 মাইনাস থিটা, আর এটা ধরো এরকম, যাই হোক আঁকাটা একটু হয়ে গেছে, 45 প্লাস থিটা, ঠিক আছে, এরকম। তো এখানে এটাকে রেঞ্জ বলো R1, এটাকে রেঞ্জ বলো R2, R1 R2 মানে প্রক্ষেপ সীমা, তাই তো? আমরা প্রক্ষেপ সীমার ফর্মুলা কি জানি না? ফর্মুলা জানি u স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তাই তো? u স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, এটাই ফর্মুলা আমরা জানি। তো এবারে দেখো প্রক্ষেপ সীমার অনুপাত জানতে চেয়েছে, তাই না? দুটি প্রাসের প্রক্ষেপ সীমার অনুপাত 45 মাইনাস থিটা 45 প্লাস থিটা। তাহলে এবারে দেখো, তাহলে প্রথমটা করে দেখো, R1 বাই R2 করে দিই। তাহলে R1 বাই R2 করলে ভেলোসিটির কথা কোনো কিছু বলিনি, তার মানে দুটোর ভেলোসিটিকে আমরা সেমই ধরবো। তাহলে u স্কোয়ার বাই জি, হ্যাঁ, সাইন 2 আলফা, সাইন 2 আলফার জায়গায় তোমরা বসাবে 2 ইন্টু 45 মাইনাস থিটা ফার্স্ট একটার জন্য। আচ্ছা, এটাকে একটু R1 বাই R2, এটা আবার u স্কোয়ার বাই জি সাইন 2 ইন্টু 45 প্লাস থিটা, ঠিক? এটা ক্যান্সেল হয়ে গেল, সরি এইটা থেকে ক্যান্সেল নয়, এইটা থেকে ক্যান্সেল, সাইন যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে? তো কি পাচ্ছ উপরে দেখো, সাইন 90 মাইনাস থিটা পাচ্ছ, আর এটা নিচে পাচ্ছ কত, আবার সাইন 90 প্লাস থিটা পাচ্ছ। সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা আমরা জানি, আর সাইন 90 প্লাস থিটা মানে আমরা জানি আবার কস থিটা হয়, যারা অল সাইন ট্যান কস জানো, তাই না? সো অল সাইন ট্যান কস, এখানে সাইন পজিটিভ, তো সেকেন্ড পাতে আসছে, সেকেন্ড পাতে সাইন সাইন মানে পজিটিভ, আর এই সাইন থেকে আবার কস হয়ে যাবে, বিকজ 1 ইন্টু 90 প্লাস থিটা লিখতে পারো, দ্যাট ইজ 1/1। তাহলে রেঞ্জ কত আসলো, R1:R2, দ্যাট ইজ প্রক্ষেপ সীমার অনুপাত 1:1, ঠিক? সিম্পল অঙ্ক, ঠিক? জাস্ট বসিয়ে দাও আর ক্যালকুলেশন করো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আই হোপ ক্লিয়ার। মুছে দেওয়া যাক, নোট করে নাও। চলো, ভ্যানিশ, ভ্যানিশ। তাহলে এবারে দেখো, প্রাসের প্রক্ষেপ কোণের পরিবর্তন না করে শুধুমাত্র দ্রুতি 2% বৃদ্ধি করলে পাঁচটির সর্বোচ্চ উচ্চতার কত শতাংশ বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে প্রাসের সীমা ওই সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা বলো, u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটাই হয়, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা, h1 u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে দেখো এইচটা এখন কার সাথে সমানুপাতিক, অনলি এইচটা হচ্ছে কে, যদি প্রক্ষেপ কোণের পরিবর্তন না করো আলফা, তাহলে সাইন আলফা সব জায়গায় সমান, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু অনলি ইউ স্কোয়ার, ঠিক?
তাই না? এবারে দেখো 2% বৃদ্ধি করা হয়েছে বলেছে, 2% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 2% বৃদ্ধি, তাহলে আমরা লিখতে পারবো দেখো h1/h2 সমান u1 স্কোয়ার বাই অফ u2 স্কোয়ার। ঠিক, h1 স্কোয়ার বাই h1/h2 সমান u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার লিখতে পারি। এবারে u2 টা মানে 2% বৃদ্ধি করা হয়েছে ভেলোসিটি, তাহলে প্রথম ক্ষেত্রের ভেলোসিটি আমি u1ই ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রের ভেলোসিটিটা তাহলে আমি কত ধরবো, u2 টাকে ধরবো আমি u2, তাহলে সেটা হলো u ইন্টু 2% বৃদ্ধি, তার মানে 102/100 এইটা আসবে। ঠিক, তাহলে h1/h2 u1 স্কোয়ার, তাহলে এটাকে u1 লেখা উচিত, u1, তাহলে u1 স্কোয়ার বসিয়ে দাও, u2 স্কোয়ার, তাহলে দেখো u1 ইন্টু 102/100 হোল স্কোয়ার, তাহলে h1/h2 সমান u1 স্কোয়ার ইন্টু 100 স্কোয়ার বাই u1 স্কোয়ার ইন্টু 102 স্কোয়ার। এবার 102 স্কোয়ার বার করতে হবে, ঠিক আছে? তো 102 স্কোয়ার, 102 স্কোয়ার কি করে বার করব, ট্রিক দেখে নাও। 102, 103, 104 বা 104 ইন্টু 105 এগুলো খুব ইজি ক্যালকুলেশন করা। কি করে করব, তাহলে 102 তো 102 স্কোয়ার, তাহলে তুমি 102 লিখে দাও, ঠিক আছে? তাহলে এটা 100 থেকে কত বেশি, তুমি বলবে এত বেশি। এইটা কত বেশি 100 থেকে, তুমি বলবে 0.2 বেশি। ঠিক, এবারে কোনাকুনি এইটার সাথে এইটা অথবা এইটার সাথে এইটা যোগ করে দাও, বিকজ এটা কি করে এসেছিল, অ্যাডিশন করলেই আসে। 100-র সাথে 2 অ্যাডিশন করলেই 102 আসে, তার মানে 102 থেকে 102 থেকে বা 100 থেকে 102 2 বেশি, তার মানে 100 থেকে কত বেশি, 0.2 বেশি। তাহলে এইটার সাথে এটা অ্যাডিশন করে দাও, তাহলে 102 আর 2 104, এটা গুণ করলে কত, 2 2 4, তাহলে 0.4 এটাই আসবে। দেখো করে দেখো, 102 হোল স্কয়ার করে দেখো, 104 ইন্টু 104 0.4 আসবে। ওকে, সিমিলারলি 103 এর হোল স্কয়ার কত আসবে বলো, এটা 100 থেকে কত বেশি, 3 বেশি, তাহলে এখানে 100 থেকে 3 বেশি, তাহলে এরকম কোনাকুনি যোগ করলে তাহলে আসবে 106, আর এই দুটো যোগ এটা 03 আসবে, তাহলে 09, তাহলে 103 হোল স্কয়ার 106 09 করে দেখো, এটাই আসবে। ওকে, তো যাই হোক, আমি তো এইসব ট্রিক এখন শেখাতে চাইনি বা চাইছি না, আমাদের চাই এইটা, তাহলে 104 04, তাহলে আমার কি আসবে, h1/h2, তাহলে আমাদের আসছে দেখো, এটা কেটে গেল, 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, তো এটা আবার আসবে 104 04, তাহলে h1/h2 এসছে এটা। তাহলে এবার তুমি এটা মুছে দিই, আই হোপ এগুলো লেখা কমপ্লিট। এবার এখানে পড়ছি দেখো, তাহলে h2/h1 কত এসছে দেখো, 104 04 বাই 100, দুটো আবার শূন্য, তাই তো? তাহলে এটাকে একবারে করে দেবো। দেখো শতকরা কত বৃদ্ধি পেয়েছে উচ্চতাটা, তাহলে তোমরা দেখতে বুঝতে পেরেছো h2টা নিশ্চয়ই h1 এর থেকে বড়, বিকজ এখান থেকে দেখা যাচ্ছে h u স্কয়ারের সঙ্গে সমানুপাতিক, তাহলে u বাড়লে h বাড়বে, তাহলে u2টা u1 এর থেকে বেড়ে গেছে, তাহলে h2টা বেড়ে যাবে, তাহলে h2 বেড়ে গেছে। তাহলে আমরা শতকরা বৃদ্ধির ফর্মুলা জানি, অর্থাৎ পার্সেন্টেজ বৃদ্ধি ফর্মুলা আমরা জানি যে h2 মাইনাস h1 বাই h1 ইন্টু 100%, এটাই হয়, তাই না? এগুলো আশা করি আই হোপ লেখা ক্লিয়ার। তাহলে h2 মাইনাস h1
বাই H1 ইন্টু 100%, এটা হয়। তাহলে দেখো H2 এর জায়গায় তুমি কত বসাতে পারবে? আচ্ছা, এটাকে সেপারেট করে নাও। H2 বাই H1 মাইনাস 1 ইন্টু 100%। বিচ্ছেদ নামে অ্যাপ্লাই করে দিলাম, H2 বাই H1 মাইনাস 1। H2 বাই H1 এর যে এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 104 04 বাই 100 আবার দুটো শূন্য মাইনাস 1 ইন্টু 100%। ঠিকঠাক। তো এটা এবার এখানে করছি, স্টার, এখানে স্টার। তাহলে এখান থেকে এটা করলে কত আসছে দেখো, 104 04 মাইনাস এটা, ঠিকঠাক, বাই আবার এটা 100 দুটো শূন্য ইন্টু 100। এটা তোমার কত দেবে দেখো, তাহলে তোমার দিচ্ছে 10, এদিকে 10 বাদ, দেখো 404 দিচ্ছে, তাই না? 404 বাই 10 দুটো শূন্য ইন্টু 100 দিচ্ছে, 100 100 কেটে গেল। তাহলে गलत कर दिया क्या? गलत कर दिया? চারশো চার, এটা তো বিয়োগ করলে এটাই আসছে, H2 মাইনাস H1 ইন্টু 100। তাহলে তো কত আসছে, তাহলে 404 দুটো শূন্য গেছে, নিচে আবার তিনটে শূন্য আসছে, তাহলে কত আসছে, 0.4% আসছে। 4% তো আসছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে সব জায়গায় 4টে শূন্য ছিল, 4টে শূন্য, এই জায়গাটা আমি 5টা শূন্য বসিয়েছি, তাই না? দেখো 3টে 2টো 5টা, তাহলে একটা শূন্য বাদ, তাহলে একটা শূন্য, 4টে শূন্য, দুটো এখান থেকে কেটে গেছে, এখান থেকে আরেকটা থাকবে, তাহলে দুটো পরে, তাহলে 4.04%, 4.04%, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়ালস টু 4%। ঠিক আছে, আমি 5টা শূন্য বসিয়ে দিয়েছি, দ্যাট ইজ মাই মিস্টেক। সো এবারে দেখো 38 আশা করি ক্লিয়ার, খুব ইজি অঙ্ক, ঠিকঠাক। চলো নেক্সট অঙ্কে মুভ করা যাক। চলো দেখো MCQ 39। তো আমাদের 39-এ কি বলেছে, MCQ 39-এ বলেছে দেখো আর স্কোয়ার অর্থাৎ প্রক্ষেপ সীমা স্কোয়ার, সেটা আমাদের বলে দিয়েছে 48 ইন্টু সর্বোচ্চ উচ্চতার স্কোয়ার, তাই তো? তাহলে সর্বোচ্চ উচ্চতাকে আমরা H ধরেছি আর প্রক্ষেপ সীমাটাকে R ধরি, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের প্রক্ষেপ কোণ বার করতে দিয়েছে, দ্যাট ইজ অফ আলফা বার করতে দিয়েছে, আলফা কত হবে, ঠিক? তাহলে প্রক্ষেপ সীমার ভ্যালু বসাও, প্রক্ষেপ সীমার ভ্যালু কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, তার হোল স্কোয়ার হয়, বিকজ হোল স্কোয়ার আছে। আর 48 ইন্টু এইচ এর ভ্যালু কত হয়, এইচ এর ভ্যালু হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, তার স্কোয়ার, তাই না? যেহেতু এইচ এর স্কোয়ার আছে, তাহলে তুমি এখান থেকে কি করতে পারছো দেখো, U4 এটা হচ্ছে কি সাইন স্কোয়ার 2 আলফা বাই অফ জি স্কোয়ার লিখতে পারো, এটা 48 U4, তাহলে এবারে সাইন 4 আলফা বাই 4 জি স্কোয়ার বাই 4 জি স্কোয়ার, ঠিকঠাক, ঠিক? তাহলে এখান থেকে জি স্কোয়ার ক্যান্সেল, U4 ক্যান্সেল, 4 এর সঙ্গে 48 দ্যাট ইজ 12, তাই তো? তাহলে এখান থেকে পেলাম দেখো সাইন স্কোয়ার 2 আলফা
কিছু নেই নিচে, এখান থেকে 12 sin 4 আলফা, ঠিকঠাক, sin 4 আলফা। এখানে বাবা দিতে হয়, না তো বাবা রাগ করবেন, ঠিক আছে, বাবা দিয়ে দাও। ওকে, তাহলে sin স্কয়ার 2 আলফা সমান 12 ইন্টু sin 4 আলফা, তাই তো। তাহলে এবারে দেখো sin 2 আলফার ভ্যালু আমরা জানি, sin 2 আলফার ভ্যালু জানি আমরা 2 sin আলফা cos আলফা, তাই তো। তাহলে 2 sin আলফা cos আলফা তার হোল স্কয়ার, sin 2 আলফার ভ্যালু এটা, তার হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার। তাহলে 12 sin 4 আলফা। এখান থেকে কি পাচ্ছি দেখো, 4 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা 12 sin 4 আলফা। তো হয়ে গেল। দেখো এবার 4 দিয়ে 12, 3 গেল, sin স্কয়ার দিয়ে sin 4, এখান থেকে একটা কাটবে, তাহলে কি পেলাম, cos স্কয়ার আলফা, ওদিকে একটা sin স্কয়ার আলফা থাকবে, বিকজ এখানে 4 এখানে 2, তাই নিচে চলে আসলো সেটা sin স্কয়ার আলফা, এটা 3 পেলাম। তাহলে এখান থেকে বলে দিচ্ছি দেখো, cos স্কয়ার আলফা বাই sin স্কয়ার আলফা মানে cot স্কয়ার আলফা আসবে, cot স্কয়ার আলফা ইকুয়ালস টু 3, দ্যাট ইজ cot আলফা ইকুয়ালস টু √3। তাহলে cot আলফা √3 হলে আলফা হচ্ছে কি 30 ডিগ্রি, তাই না, বিকজ আলফা হলো 30 ডিগ্রি। তাহলে আমাদের প্রক্ষেপণের ভ্যালু এসছে 30 ডিগ্রি, তাহলে অপশন ডি মিলে গেছে। চলো নেক্সট এমসিকিউ, আই হোপ ক্লিয়ার। নোট করে নাও। চলো 40 এমসিকিউ। 40 এমসিকিউ কি বলে দিয়েছে না, এ আর বি ভেক্টরের মধ্যে ভেক্টর গুণন 0 বলে দিয়েছে, তাই তো। ভেক্টর গুণন 0 মানে কি, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু 0 বলে দিয়েছে। আমাদের কি জানতে চেয়েছে, এ ভেক্টর ডট এ প্লাস বি, এই দুটো ভেক্টরের স্কেলার গুণন জানতে চেয়েছে, তাই না। এ এবং এ প্লাস বি এর স্কেলার গুণন হবে, ঠিক, ভেরি ইজি। দেখে নাও তাহলে কি করে করব। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু 0, তাহলে এ ক্রস বি মানে কত লিখতে পারি, এ বি সাইন থিটা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ অফ সাইন থিটা ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে থিটার ভ্যালু কত, 0 পাবো। থিটা 0 মানে কি না, এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 এসছে, তাহলে থিটা 0। তাহলে এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 0 এসছে, ঠিকঠাক। তো এবারে তুমি দেখো এখানটায় চলে আসো স্কেলার গুণনে। তাহলে এবারে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট অফ বি ভেক্টর, এই দুটো লিখতে পারি এইভাবে। বা দুটো সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 0 হয়, দুটো সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 0 হয়। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর, সেটাকে কিভাবে লিখবো, তাহলে ভেক্টর এ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল cos 0, ঠিক, প্লাস ভেক্টর এ ভেক্টর বি, অ্যাকচুয়ালি ভেক্টর এ ভেক্টর বি বলাটা খুব ভুল, অ্যাকচুয়ালি এ হলো ভেক্টর এর মান আর এ হলো ভেক্টর এর মান, তাহলে মডুলাস এ, তাই না, বা মড ভ্যালু অফ এ, মড ভ্যালু অফ ভেক্টর এ, সেটা হলো এ। তাহলে অ্যাকচুয়ালি এ মানে কি, ভেক্টর এ আর এর মান, তাহলে বি ভেক্টরের মান বি। আচ্ছা এখানটা আবার কি হয়, cos থিটা হয়, বিকজ এ ডট বি মানে এ বি cos থিটা, যেখানে এ বি হলো ভেক্টর দুটোর মান। তাহলে cos 0 মানে তুমি দেখো এখান থেকে কি পাচ্ছ 1, তাহলে এ স্কয়ার পেয়ে গেলে এ। আবার এখানে দেখো থিটা আমি আগে থেকে 0 বার করে রেখেছি, অর্থাৎ এ আর বি ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা আবার 0, তাহলে এখানেও এ বি cos 0 বসবে, তাহলে দ্যাট ইজ এ স্কয়ার প্লাস অফ এ বি। দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। ওকে, এ স্কয়ার প্লাস অফ এ বি, ঠিকঠাক, ভেরি ইজি, অপশন ডি অ্যান্সার। তাহলে আই হোপ ক্লিয়ার। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক।
চলো মুছে দিচ্ছি। এবারে দেখো যে 41 এর এমসিকিউ, এ ডট বি ইকুয়ালস টু 0 বলে দিয়েছে, এ ডট সি ইকুয়ালস টু 0 বলে দিয়েছে। তাহলে এ ভেক্টরের সাথে সমান্তরাল হবে কে? এ ভেক্টরের সাথে সমান্তরাল হবে কে? এ ডট বি 0, এ ডট বি সেটা হচ্ছে কি 0 বলে দিয়েছে, এ আবার ডট সি ইকুয়ালস টু 0 বলে দিয়েছে, এ ডট সি ইকুয়ালস টু 0 বলে দিয়েছে, এ ডট বি 0, এ ডট সি 0। তাহলে এবার কি করব দেখো, যে এখানে যখন এ ডট বি 0 পাচ্ছ, তার মানে ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা 90। এখানেও ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90, বিকজ আমরা জানি ডট প্রোডাক্টের সময় যখন বা স্কেলার, তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0 ছিল আর এ ডট সি ইকুয়ালস টু 0। তা আমরা কি জানি না, ডট প্রোডাক্টে যদি 0 হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90 হবে। ঠিক এটাই রুলস। তাহলে এখানে থিটা 90, এখানেও থিটা 90। তাহলে এইটাকে আমি যদি পিকচার ওয়াইজ তোমাদেরকে বোঝাতে পারি, তাহলে আমাদের নিচের অপশনগুলোর মধ্যে দেখো যে বলেছে এ ভেক্টরের সমান্তরাল যে ভেক্টরটা হবে সেটাই বার করতে বলেছে। তো এ ডট বি 0 দ্যাট ইজ থিটা 90, তার মানে কি বি ভেক্টর যেদিকে আছে এ ভেক্টর তার সাথে লম্ব দিকে থাকবে। ঠিকঠাক, ক্লিয়ার? এবার দেখো এ ডট সি 0, তার মানে কি এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী আবার থিটা অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90। তাহলে এ ভেক্টর যদি এদিকেই থেকে থাকে, তাহলে সি ভেক্টরকে তুমি আবার এই দিকেই টানতে পারো, যেদিক খুশি টানতে পারো, তাই না? তাহলে তুমি সি ভেক্টরকে এই দিকে টেনে দিতে পারো, অর্থাৎ বি ভেক্টর আর সি ভেক্টর পরস্পরের সাথে সমান্তরাল হয়েছে। ঠিক? তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হচ্ছে 90। তাহলে থিটা 90 যদি হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী যে ফিগারটা হতো সেটা এরকম হতে পারে। আবার দেখো এ ডট সি ইকুয়ালস টু 0, তাহলে দ্যাট ইজ থিটা আবার 90, দ্যাট ইজ এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আবার 90। তাহলে এ ভেক্টরটা এইখানে যদি থাকে, তাহলে সি ভেক্টরটা এরকম ভাবে তুমি ড্র করতে পারো। আমাদের গিভেন অপশনের মধ্যে বলেছে যেটা এ ভেক্টরের সমান্তরাল হবে। তাহলে এ ভেক্টরের সমান্তরাল কে? এ ভেক্টরের সমান্তরাল এখানে কেউ নেই, তাই না? এ ভেক্টরের সমান্তরাল এখানে কেউ নেই। কিন্তু যদি এই রকম হতে পারে যে ধরো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90, তাই তো? তাহলে তুমি যদি এইটাকে এ ভেক্টর ধরো আর এটাকে যদি বি ভেক্টর ধরো, তাহলে এইরকম ভাবে তুমি এ ভেক্টর আর বি ভেক্টরকে রাখতেই পারো। ঠিক এইভাবে রাখতে পারো এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে যেটা তোমার দিকে গেছে অর্থাৎ ব্লু পেনটা সেটা দ্যাট ইজ অফ এ ভেক্টর, আর যেটা ব্ল্যাক পেনটা সেটা হচ্ছে তোমার বি ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আবার কি বলেছে, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটাও 90। তাহলে এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটাও 90। তাহলে ব্লু পেনটা যদি তোমার দিকে যায়, এটা যদি এ ভেক্টর হয়ে থাকে, তাহলে সিটা আমি এইরকম ভাবেও রাখতে পারি বি এর দিক বরাবর, আবার এর সঙ্গে এইভাবে লম্ব ভাবে রাখতে পারি, এর সাথে লম্ব টানতে পারি। ঠিক, বি যেদিকে আছে সেদিকে নাও থাকতে পারে। শুধু মোদ্দা কথা এটাই ফিক্সড করতে হবে যে এ ভেক্টর যেদিকে আছে তার সাথে লম্ব। তাহলে তুমি বি ভেক্টরের দিক বরাবর টানতে পারো, অথবা এ ভেক্টরের সঙ্গে লম্ব অর্থাৎ জেড অক্ষ বরাবরও তুমি কিন্তু কল্পনা করতে পারো। ঠিক, কল্পনা করতে পারো। আবার এইরকম ভাবেও ভাবতে পারো তুমি, তাহলে এ ভেক্টরের সমান্তরাল কে হবে? তার মানে তুমি যদি এ ভেক্টরটাকে এখন ঘুরিয়ে আবার রিঅ্যারেঞ্জ করো, যদি এ ভেক্টরটাকে তুমি এখন জেড অক্ষে ধরে নাও আর বি ভেক্টরটাকে এটাই রাখছো, দেখো এখনো অ্যাঙ্গেল 90 আছে,
তাহলে এ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরটা, এটা ধরো সি ভেক্টর রেড পেনটা, সেটাও যদি 90 ডিগ্রিতে হয় তাহলে এইভাবে থাকবে, অথবা এইভাবে থাকতে পারে, এইভাবে যেভাবে খুশি থাকতে পারে, এখানে যেভাবে খুশি থাকতে পারে, তাহলেই কিন্তু সে এ ভেক্টরের সঙ্গে লম্ব হবে। তার মানে এটা বেসিক্যালি আবার কিন্তু চলে আসলো সেই ক্রস প্রোডাক্টের মতো, অর্থাৎ বি আর সি ভেক্টরটা, ঠিক, বা বি ভেক্টর আর সি ভেক্টরটা যে প্লেনে আছে, এ ভেক্টরটা হচ্ছে তার সঙ্গে লম্ব দিকে আছে, ঠিকঠাক। তার মানে আমাদের এখানে যেটা অ্যান্সার হবে, এ ভেক্টরের সমান্তরাল যেটা হবে, এ ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এ ভেক্টর যেদিকে গেছে সেই দিকে কোন ভেক্টর আছে সেইটা খুঁজে বার করতে হবে। তাহলে বি বি তুমি যদি এক্স অ্যাক্সিস ধরে নাও, সিটাকেও যদি এক্স অ্যাক্সিস ধরে নাও, তাহলে বি ক্রস সি করলে কিন্তু 0 চলে আসবে। কিন্তু এটাও একটা পসিবল হতে পারে, ধরো বি ভেক্টরটাকে তুমি অ্যালং এক্স অ্যাক্সিস ধরে নিলে, সি ভেক্টরটাকে অ্যালং ওয়াই অ্যাক্সিস ধরে নিলে, আর এ ভেক্টরটাকে তুমি অ্যালং জেড অ্যাক্সিস বরাবর ধরে নিলে, ঠিক। তাহলে জেড অ্যাক্সিস বরাবর আমাদের এ ভেক্টরটা থাকলো, তাহলে এটাকে ধরো এক্স, এটা ধরো ওয়াই, এটাকে ধরো জেড, ঠিকঠাক ঠিকঠাক। তাহলে দেখো এখানেও স্যাটিসফাই করছে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা 90, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা 90, আর এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90। কিন্তু আমরা ডট প্রোডাক্টের এটা ডেফিনিশন থেকে আমরা এইভাবে পিকচার ড্র করতে পারি। এবার ক্রস প্রোডাক্টে কি শিখেছিলাম না, ক্রস প্রোডাক্টে ডিরেকশন যখন বার করেছিলাম তখন আমরা এই কথাটাই বলেছিলাম যে ভেক্টর দুটো যে প্লেনে থাকবে তাদের ক্রস প্রোডাক্ট হবে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। অর্থাৎ যদি আমাদের এইটা বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, তাহলে বি সি যে প্লেনে থাকবে সেই প্লেনের সঙ্গে লম্বভাবে থাকবে হচ্ছে কি এ ভেক্টর, অর্থাৎ বি ক্রস সিটা থাকবে। বি যদি এটা হয়, এটা যদি সি হয়, তাহলে বি ক্রস সি যে প্লেনে আছে তার সঙ্গে লম্বভাবে থাকবে আমাদের বি ক্রস সি ভেক্টর। তাহলে এখন আমাদের ডেফিনিশন কি বলছে, এ ভেক্টরটা বি এর সঙ্গেও সমান্তরাল, মানে সরি সমান্তরাল না, এ ভেক্টরটা বি এর সঙ্গেও লম্ব এবং এ ভেক্টরটা সি এর সঙ্গেও লম্ব। তো এই লম্বটা কখন হতে পারে, যদি আমরা এটা ধরে নিই বি আর সি যে প্লেনে আছে, বি ক্রস সিটা তার সঙ্গে লম্ব। এবার বি ক্রস সি তার সঙ্গে লম্ব মানে বি সিটা আবার সাথে লম্বকে এ, তার মানে এ আর বি ক্রস সি সমান্তরাল। এগেন রিপিট করছি, বি সি যে প্লেনে থাকে বি ক্রস সি তার সঙ্গে লম্বভাবে থাকে, তার মানে এইটা হলো বি ক্রস সি। এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটাই হলো আমাদের বি ক্রস সি। তাহলে বি ক্রস সি হলো বি সি এর সঙ্গে লম্বভাবে আছে। আবার আমাদের পিকচার বলছে যে এ ভেক্টরটা বির সাথেও লম্ব, সির সাথেও লম্ব। তাহলে এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এটা যদি এ ধরো, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90, আর এইটা যদি ধরো এই অ্যাঙ্গেলটাও 90। আবার এইটা কিসের ডিরেকশন, বি ক্রস সি এর। তার মানে এ ভেক্টর যেদিকে আছে বি ক্রস সিটাও সেদিকে আছে। তার মানে আমাদের অ্যান্সার যেটা হবে যে এইগুলোর মধ্যে এ ভেক্টরের সঙ্গে সমান্তরাল যে হবে সেটা হলো আমাদের বি ক্রস সি। বি ক্রস সিটাই হবে আমাদের এ ভেক্টরের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এইরকম ভাবে থাকবে বি ক্রস সি, ঠিক। এটা হচ্ছে আউট অফ প্লেন হবে, মানে এইরকম ভাবে তোমার দিকে বেরিয়ে আসবে, ঠিক আছে, ঠিক। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। যদি না বুঝতে পারো তাহলে ভিডিও পজ করে আবার রিব্যাক করে দেখে নিও, ঠিকঠাক বুঝতে পারবে নিশ্চয়ই। চলো পরের এমসিকিউতে দেখা যাক। বলেছে যে যদি এক ব্যক্তি একটি পাথরকে উল্লম্ব দিকে সর্বাধিক এইচ মিটার ছুঁড়ে দিতে পারে, উল্লম্ব দিকে সর্বাধিক এইচ মিটার ছুঁড়ে দিতে পারে, তবে সে অনুভূমিক দিকে ওই পাথরটিকে সর্বাধিক কত দূরত্বে ছুটতে পারবে। ঠিক এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা বোর্ডটাকে মুছে নিই। তো অনুভূমিক দিকে যখন বলেছে তখন আমাদের মাথায় কিন্তু একটা কথাই আসবে, যে সেটা হচ্ছে প্রাসের গতি সম্বন্ধীয়। তাহলে প্রাসের ক্ষেত্রে আমরা রেঞ্জ যেটা শিখেছিলাম, রেঞ্জ আর
সেটাকে রেঞ্জ বা প্রাসের সীমা বলি, সেই সীমাটাই আমাকে অ্যাকচুয়ালি কিন্তু বার করতে হবে। সেটা কত ছিল না ইউ স্কোয়ার বাই জি সাইন অফ 2 থিটা, সাইন অফ 2 থিটা, ইউ স্কোয়ার বাই জি সাইন অফ 2 থিটা। এবারে যেহেতু সর্বাধিক প্রাস অর্থাৎ সর্বাধিক কত দূরত্ব পাঠাতে পারবে, তখন আমরা জেনেছিলাম যে সেই ভ্যালুটা হতো আর ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি। বিকজ সাইন 2 থিটা যদি ম্যাক্সিমাম হয় তাহলেই আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম আসতে পারে। অর্থাৎ সাইন 2 থিটা যদি ইকুয়ালস টু 1 হয় তাই 2 থিটা আসবে 90, থিটা 45। তার মানে অনুভূমিকের সঙ্গে কেউ যদি একটা পাথর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ে, তাহলে তাদের মানে সেই ক্ষেত্রে পাথরটা সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে ইন অনুভূমিক, অর্থাৎ ইন বা অ্যালং এক্স অ্যাক্সিস। ওকে, তো সেটা তো আমরা বার করে ফেলেছি ইউ স্কোয়ার বাই জি। এবার আমাকে ওই ফার্স্ট ডেটা যেটা দিয়েছে যে সর্বাধিক এইচ দূরত্ব উল্লম্ব দিকে সে কিন্তু পাঠাতে পারে, সেইখানটা আমাকে কি বার করতে হবে, সেইখানটা আমাকে যেটা বার করতে হবে, সাপোজ এটা একটা ম্যান, ঠিক আছে, উল্লম্ব দিকে এখান থেকে একটা পাথর ছুটছে, সে কত দূরত্ব পাঠিয়েছে এইচ, তাহলে সর্বাধিক এইচ দূরত্ব ধরো এখানে উঠেছে, এখানে গিয়ে উঠে ভেলোসিটি কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। বিকজ উল্লম্ব বিকজ বা সর্বাধিক দূরত্ব যখন উঠে যায় উল্লম্ব দিকে, তাহলে সে তার ভেলোসিটি তখন গিয়ে সেখানে 0 হয়। তাহলে এখানে 0 ধরে দিলাম, আর এখানকার তার প্রক্ষেপ বেগ অর্থাৎ তার ছোড়ার বেগটাকে আমি ইউ ধরলাম। তাহলে সে ইউ ভেলোসিটি নিয়ে ছুঁড়েছে, তাহলেই সর্বাধিক এইচ দূরত্ব উঠেছে এবং তার ভেলোসিটি সেখানে গিয়ে 0 হয়েছে। ঠিকঠাক? তাহলে উই নো কি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওয়াই মাইনাস 2gh? বিকজ অফ গ্র্যাভিটির বিপরীতে, তাই না? তাহলে এটা 0 হয়ে গেল, ইউ স্কোয়ার সর্বাধিক বেগ নিয়ে ছুঁড়েছে, তাহলে মাইনাস 2gh। তাহলে তুমি কি পেয়ে গেলে না ইউ স্কোয়ার হলো 2gh, অর্থাৎ সর্বাধিক যে বেগে সে ছুঁড়েছে সেই ভ্যালুটাই হলো আমাদের ইউ স্কোয়ার সমান 2gh, অর্থাৎ যে বেগে ছুঁড়েছে। তাহলে এখানেও কিন্তু সেই একই বেগটাকে তোমাকে ধরে নিতে হবে, ঠিক সেই একই বেগটাকে ধরে নিতে হবে। এবার তুমি যদি সেই একই বেগটাকে ধরে নাও এবং ইউ স্কোয়ারের জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দাও, তাই 2gh বাই জি দ্যাট ইজ 2h, এটাই আসছে আমাদের অ্যান্সার। ঠিকঠাক? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসছে, তাহলে 2h। ঠিক, যেটা তোমাদের করেও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমরা কি করলে, তোমরা যেটা করলে যে যখন কোনো বস্তুকে সোজা উপরের দিকে ছোড়া হয়েছে তখন সেইখান থেকে ভেলোসিটিটা কত হতে পারে সেটা বার করে নিলে, সেই ভেলোসিটি নিয়েই কোনো বস্তুকে ছোড়া হয়েছে। এবার ওখানে যখন ছোড়া হচ্ছে অনুভূমিক দিকে, তোমাকে একটা কথাই মাথায় রাখতে হবে যে যখন আমরা ম্যাক্সিমাম প্রাস পেতে চাইব তখন আমাদের প্রক্ষেপ কোণ থিটা 45 ডিগ্রি হয়। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আই হোপ ক্লিয়ার? ঠিকঠাক? চলো নেক্সট অঙ্ক। তাহলে দেখো নেক্সট এমসিকিউ, যে ভূপৃষ্ঠ থেকে একটি কণাকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, গতিপথের সর্বোচ্চ বিন্দুতে তার ভেলোসিটি, সরি আই মিস্টেক, কণাটার গতিশক্তির কথা। ঠিক আছে, তো ছবি কি হতে পারে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এইভাবে ছোড়া হয়েছে। তাহলে এইটা হলো আমাদের প্রক্ষেপ কোণ আর এটা হলো প্রক্ষেপ বেগ। তাহলে আমাকে এই জায়গাটায় সর্বোচ্চ বিন্দু, এইখানটা হচ্ছে আমাদের গতিশক্তি কত ই কে সেটা জানতে চেয়েছি। ঠিক আছে, বা তুমি ই প্রাইম ধরতে পারো, ই প্রাইম কত, গতিশক্তি কত। আর ছোড়ার সময় কি বলেছে না, ছোড়ার সময় বলেছে যে এই ছোড়ার সময় অর্থাৎ খুব কাছাকাছি তখন কে গতিশক্তি দিয়ে ছোড়া হয়েছে। ঠিক আছে, কে গতিশক্তি দিয়ে ছোড়া হয়েছে। তো ধরো লেখো
তাহলে আমরা এইটুকু জানি যে প্রাসে যে যখন হচ্ছে কি আমরা ইউ ভেলোসিটি নিয়ে ছুড়বো তখন এইখান থেকে এটা হলো ইউ সাইন আর ইউ কস, এক্স অ্যাক্সিস বরাবর ইউ কস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সাইন, এই দুটো উপাংশে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ ইউ সাইন থিটাটা গিয়ে 0 হয়ে যায়, কিন্তু ইউ কস থিটা যেটা হলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে না, সেটা অ্যালং এক্স অ্যাক্সিস থাকে এবং সেটা থ্রু আউট দ্য হোল জার্নি তার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, এটা আমরা জানি। তাহলে ইউ সাইন থিটাটা হচ্ছে কি 0 হয়ে যায় আর ইউ কস থিটাটা তার ভ্যালু 1 থাকে। ইউ সাইন থিটা এখানে গিয়ে 0 হয়ে যায়, তাহলে ইউ সাইন থিটার কোনো ভ্যালু ওখানে নেই। তাহলে ওখানটায় কিসের ভ্যালু আছে? একমাত্র ওইখানটা একমাত্র অনুভূমিক ভেলোসিটি আছে এবং সেই অনুভূমিক ভেলোসিটির মানটাই হলো ইউ কস 45। অনুভূমিক ভেলোসিটির মানটা হলো ইউ কস 45, ঠিক আছে? তাহলে তুমি যদি ধরে নাও যে তোমরা লেখো ইউ বেগে ছোড়া হয়েছে, ইউ বেগে ছোড়া হয়েছে, শূন্যস্থান পূরণ করবে, ঠিক আছে? ছোড়া হয়ে যেটা, সো যদি ইউ বেগে ছোড়া হয় তাহলে তার গতিশক্তি কে ইকুয়ালস টু কি লিখতে পারবে? হাফ অফ এম ইউ স্কোয়ার। এখানে কারোর প্রশ্ন থাকতে পারে কিছু যে স্যার ইউটা তো দুটো ভাগে ভেঙে যায়, ইউ সাইন ইউ কস, তাহলে কেন এইরকম ইউ নেব আমরা? ঠিক, আই অ্যাকসেপ্ট দিস কোশ্চেন। তো আমি অ্যাকসেপ্ট করলাম। তো ইউ এটা ভাবতে পারো যখন ছোড়ার মুহূর্তে অর্থাৎ অ্যাঙ্গেলটা ধরো এইখানটায় আছে একদম, মানে একদম ভূপৃষ্ঠের কাছাকাছি, তখন তার মানে ওই কম্পোনেন্টে ভেঙে যায়নি, অর্থাৎ এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট এসে ভেঙে যায়নি, সেই রকম মুহূর্তে ভেলোসিটি হচ্ছে কি ইউ, আর সেই রকম মুহূর্তে গতিশক্তিটা কে বলে দিয়েছে, এইভাবে ভাবতে পারো। এগেন আর একটা ভাবে ভাবতে পারো, সেটা হচ্ছে কি তুমি যদি ভাবো যে সেটা হচ্ছে কি দুটো কম্পোনেন্টে ভেঙে গেছে, তাহলে আমি কি বলবো? আমি এরকম বলবো, তাহলে হাফ অফ এম, তাহলে তার গতিশক্তি যেটা হবে সেটা এক্স অ্যাক্সিসের গতিশক্তি আর ওয়াই অ্যাক্সিসের গতিশক্তির যোগফল হবে, দ্যাট ইজ হাফ অফ এম ইউ সাইন থিটা হোল স্কোয়ার, তার মানে এইটা প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটি আর এক্স অ্যাক্সিসের ভেলোসিটি স্কোয়ার। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইউ স্কোয়ার কমন উঠলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তার মানে ছোড়ার সময় তার যা ভেলোসিটি ছিল সেটা থ্রু আউট দ্য হোল জার্নি একই থাকবে। এটা একই থাকবে এই কথাটা বলা ভুল যে এখানে কিন্তু ভেলোসিটি গিয়ে কমে যাবে, তাই না? এখানে স্থিতিশক্তি সর্বাধিক, মোট শক্তির একই থাকে। তো যাই হোক, সে তোমরা তাহলে ইউটাকে কম্পোনেন্টে ভেঙে এইভাবেও ভাবতে পারো, অথবা ইউটাকে তুমি যদি ভাবো যে কম্পোনেন্টে ভাঙেনি, জাস্ট ছোড়ার একটুখানি পর, একটুখানি, ঠিক, দ্যাট ইজ অফ টি টেন্ডিং টু 0, এই সময় পর, ঠিক আছে? তাহলে সেই সময়ে তার ভেলোসিটি যদি ইউ থাকে তাহলে তার গতিশক্তি কে সমান হাফ এম ইউ স্কোয়ার হবে। তাহলে এইবারে তোমরা বুঝতে পারছো যে আমাদের শীর্ষবিন্দুতে শুধুমাত্র ইউ সাইন থিটাটাই থাকে আর ইউ কস থিটা, সরি শীর্ষবিন্দুতে ইউ কেবলমাত্র কস থিটাই থাকে, কোনো সাইন থিটার ভ্যালু থাকে না। তাহলে শীর্ষবিন্দুর একটা নাম দিতে পারো, সাপোজ পি, মানে সর্বাধিক বিন্দু। তাহলে পি বিন্দুতে ইউ সাইন থিটা বা সাইন 45 এটা 0 হয়ে যায় আর ইউ কস 45 টাই এক্সিস্ট করে, এটা নট ইকুয়ালস 0 হয়। তাহলে সেখানটায় গতিশক্তি ই সমান, তাহলে তুমি কি লিখবে? হাফ অফ এম ইউ কস 45 এর হোল স্কোয়ার লিখবে। তাহলে হাফ অফ এম ইউ স্কোয়ার, দ্যাট ইজ কস স্কোয়ার 45, কস 45 মানে 1/√2, তাহলে তার স্কোয়ার করলে হাফ। এবার দেখো এই ভ্যালুটা হচ্ছে তোমার চেনা জানা লাগছে, তাহলে কে আর একটা হাফ ছিল, দ্যাট ইজ k/2। তাহলে ই সমান এসছে আমাদের k/2, অর্থাৎ সর্বাধিক বিন্দুতে গতিশক্তি অর্ধেক হয়ে যায়,
সর্বাধিক বিন্দুতে গতিশক্তি অর্ধেক হয়ে গেছে। তাহলে বাকি অর্ধেক শক্তিটা কোথায় গেছে? না বাকি অর্ধেক শক্তিটা সেটা স্থিতিশক্তি হয়ে গেছে। ঠিকঠাক? ঠিক? আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট এমসিকিউতে যাওয়া যাক। দেখো 44 এমসিকিউ বলে দিয়েছে, যখন বায়ুর গতিবেগ 0 ভি সেন্টিমিটার পার সেকেন্ড, তখন গতিবেগ ভি সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিবেগে বৃষ্টির দ্বারা খাড়াভাবে নিম্নভাবে পড়ছে এবং বৃষ্টির ভিতরে রাখা একটি পাত্রে তার জল সঞ্চিত হচ্ছে এবং ভি এর অবিলম্বে যদি এখন বায়ু প্রবাহ হয় ডব্লিউ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, তখন সেই পাত্রে জল সঞ্চয়ের হার কি হবে? জল সঞ্চয়ের হার অলওয়েজ একই থাকবে, বিকজ জল সঞ্চয়ের হার বৃষ্টির বেগের ওপরে মানে বায়ু প্রবাহ বেগের ওপর ডিপেন্ড করে না। ঠিকঠাক? এটা মাথায় রেখে দিও। ঠিক? তাহলে এমসিকিউটা তো কিছু করানোর নেই, তাহলে শুধু এইটুকুই কথা বলা যে জল সঞ্চয়ের হার মানে বায়ু প্রবাহের ভেলোসিটির উপর নির্ভর করে না, তার হার জল সঞ্চয়ের হার একই থাকবে। ঠিকঠাক? তাহলে অপশন বি তোমাদের অ্যান্সার। ওকে, আই হোপ ক্লিয়ার। সো আমরা হচ্ছে কি এমসিকিউ সেট কমপ্লিট করে ফেলেছি। তাহলে এমসিকিউ সেট কমপ্লিট। তাহলে ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টারের এমসিকিউ কমপ্লিট। এবারে আমাদের টার্গেট হবে সেট 1, সেট 2 আর হচ্ছে কি এইচএনপিএস বা সেট 3 করা। তো যাই হোক, তো ইতিমধ্যে কিন্তু সেট 2 এর কিছু অঙ্ক হয়েছে, এবার সেট 1 ধরবো। তো যারা যারা নতুন দেখছো, একটাই কথা তোমাদের উদ্দেশ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যদি তোমাদের কোনো কিছু ক্লাস ডিম্যান্ড থাকে তাহলে আমাকে বলতেই পারো, তাহলে আমি সেই সমস্ত ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক কে লিয়ে অল দ্য বেস্ট।